জি স্যার, শুরু করুন স্যার। আচ্ছা, এখন দেখেন যেটা আমি যেখানে ছিলাম। তো এইগুলো হচ্ছে এবং সার্ভিসেবিলিটি, এগুলো হচ্ছে যে ওয়েলডেবিলিটি, অর্থাৎ একটা মেটাল এই মেটালজিক্যাল ক্যাপাসিটি, মেকানিক্যাল সাউন্ডনেস এবং সার্ভিসেবিলিটি যত বেশি ভালো হবে, ততই একটা মেটালের ওয়েল্ডেবিলিটিটা বাড়বে। অর্থাৎ সেখানে ওয়েল্ডিং করলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা এবং সেটার পরবর্তীতে ডিউরেবিলিটিটা বেটার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন দেখেন, ফিউশন ওয়েল্ডিং এর যে প্রিন্সিপালটা, মূলত ফিউশন ওয়েল্ডিং বলতে হচ্ছে যেখানে মেটালটা গলায় আমি জোড়া দিব, এক কথায়, সহজ কথায় পুরা মেল্ট করে ফেলবো, তারপরে জোড়া দিব। আর একটা হচ্ছে যে বেজ মেটাল, প্রথম কথাটা কি জানেন, বেজ মেটাল ইজ মেল্টেড। অর্থাৎ যে বেজ মেটাল বলতে কি, অর্থাৎ প্যারেন্ট মেটাল, যেটা যেটা হচ্ছে আমরা যে দুটো পার্টটা আমরা জোড়া লাগাবো, ওই বেজ মেটালও কিন্তু কিছুটা গলে যাবে। শুধু ফিলার মেটাল কিন্তু গলবে, বিষয়টা কিন্তু এরকম না। তো ওটাও গলবে। তারপরে কি, ফিলার মেটাল মে বি অ্যাডেড, ফিলার মেটাল অ্যাড হতেও পারে, নাও। ফিলার মেটাল বলতে কি, মানে আঠা হিসেবে ব্যবহার হবে, ধরে ধরে নেন যে দুইটা মেটাল এর সাথে অন্য একটা মেটাল গলায় আমি, মানে ওর ওই ওই মেটালেরই হোক বা অন্য মেটালেরই, ওইখানে গলায় দিব যাতে দুইটারে জয়েন করতে সুবিধা হয়। আর এটা কি, হিট ইজ সাপ্লাইড বাই ভেরিয়াস মিনস। একটা আপনি গ্যাস ওয়েল্ডিং এর যে অক্সাইড, মানে যে টর্চ, সে টর্চ দিয়েও দিতে স্যার, পারেন। ফিলার মেটাল আরেকটু স্যার। আচ্ছা, ফিলার মেটাল হচ্ছে, ধরেন আপনারা যে ওয়েল্ডিং করেছেন, ওই ওয়েল্ডিং ফার্স্ট ইয়ারে করেছেন না? জি স্যার। হ্যাঁ, ওই ফার্স্ট ইয়ারে যখন দেখবেন যে জি যে যে একটা এরকম এরকম একটা রড থাকতো না, সেই রডটা আপনি ঠেকাইলে ওইখানে আগুন হইতো। এবং ওই যে এই যে রডটা, এই রডটা কিন্তু গলে যাইতো নাকি? রডটা ক্ষয়ে যাইতো না আস্তে আস্তে, খেয়াল করেছেন? এই যে রডটা গলে যায়, জি অ্যাটাচ স্যার। হইতো, রডটা গলে গিয়েই। জি হ্যাঁ, স্যার। এটাকে স্যার ইলেকট্রোড। হ্যাঁ, ওই ওরে, ইলেকট্রোডটা কিন্তু গলে যাবে। ইলেকট্রোডটা কিন্তু দুইটা কাজেই মানে দুইটা পারপাজেই সার্ভ করে। একটা হচ্ছে সে নিজে গলে যায় ওইখানে দুইটা মেটালরে জয়েন করতে সহযোগিতা করে। আবার ওই যে ইলেকট্রিক যে সাপ্লাইটা, সেটাও কিন্তু ওই নিয়ে আসে। তো ওই যে গলে যাচ্ছে, এটা কি ওই যে দুইটা পার্টটা আপনি জোড়া লাগাচ্ছেন তার অংশ, নাকি আপনি বাইরে থেকে সাপ্লাই করতেছেন? বাইরে থেকে। ওই বাইরে থেকে যে ম্যাটেরিয়ালটা আপনি এক্সট্রা গলায় ওইখানে দিচ্ছেন, সেটা হচ্ছে আপনার ফিলার। যেমন ওই যে গ্যাস ওয়েল্ডিং এ দেখবেন, বিশেষ করে সাইকেলের দোকানে দেখবেন যে আলাদা একটা, ওই যে বললাম যে পাউডার মাখায় যে আলাদা একটা আপনার ওই যে তার গলায় দেয়, ওই যে তার যে গলায় দেয়। জি স্যার। এর স্ক্রু গলায় স্যার। হ্যাঁ, বিশেষ করে সাইকেলের স্পোক গলায়, স্পোক। পিতলের স্ক্রু গুলা। জি স্যার। হ্যাঁ, ওই যে অভিজ্ঞতা আছে। ওই যে যেটা এক্সট্রা গলায়, ওইটাই হচ্ছে ফিলার মেটাল। ফিলার মেটাল, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। উম, জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, এইবার সামনের দিকে যাই। তো বিভিন্ন মিনসে আমরা হিটটা সাপ্লাই করতে পারি। আচ্ছা, এই একটা সিমেটিক ডায়াগ্রাম আপনারা দেখেন যে এটা একটা বেজ মেটাল। এই যে এই দিক থেকে, এইখান থেকে ওয়েল্ড করতে করতে এইদিকে আসতেছে। এখন দেখেন, এই যে ইলেকট্রোডের উপরে দেখবেন যে একটা কোটিং থাকে, যখন গলে যায় তখন এই কোটিংটা সহই কিন্তু গলে। আর এটা হচ্ছে যে ওয়েল্ডিং অ্যাটমসফিয়ার, এই যে জায়গাটা, আর এটা বলা হয় আর্ক পুল, যেখানটা ওই যে গলন্ত গলা অবস্থায় থাকে, ওটা বলে আর্ক পুল। তো এই দেখেন যে উপরে শিল্ডিং স্লাগ তৈরি হয়েছে, আর নিচে ওয়েলটা, যেটা আপনার এই যে ভিতরে যে যে হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে যে আপনার মেটাল, ফিলার মেটাল। ওই ফিলার মেটালটা গলে যাচ্ছে, আর উপরের এই যে ইলেকট্রোডের যে কোটিংটা, এটাও গলে যে উপরে স্লাগ আকারে জমা হচ্ছে। তো ওই কোটিংটা না দিলেও তো হতো। তো এই কোটিংটা দেওয়ার উদ্দেশ্যটা কি, বলেন? স্যার, যাতে সিটকে না আসে। আর ছিটকে আসা এটা একটা উদ্দেশ্য হতে পারে, কিন্তু এটা প্রধান উদ্দেশ্য নয়। বলেন, আর কেউ? দেখেন, বাতাসে কি রয়েছে? অক্সিজেন রয়েছে। আপনি যখন এই জি স্যার। এই এই জায়গাটা যখন আপনি ওয়েট করে চলে যাচ্ছেন, এই জিনিসটা খুবই উত্তপ্ত না? তো এই উত্তপ্ত অবস্থায় যদি থাকে, তখন ওই অক্সিজেন কি এর সাথে বিক্রিয়া করে উপরের সার্ফেসে একটা মরিচা টাইপের সৃষ্টি করতে পারে না? অথবা মরিচা না সৃষ্টি করলেও সার্ফেসের মধ্যে কিন্তু অক্সিজেন
অনুপ্রবেশ করবে তখন ওই মেটালের সাথে বিক্রিয়া করার জন্য, যার কারণে কি হবে, ওই সার্ফেসটা আচ্ছা, খারাপ হয়ে যাবে ডিফেক্ট হতে পারে। এবং খারাপ হয়ে যাবে, ওর স্ট্রেংথটা কমে যাবে। এই অক্সিজেনের সাথে অক্সিজেন থেকে প্রোটেকশন দেওয়ার কারণেই, অথবা অক্সিজেন না হইলেও ধরুন একটা ধুলা পড়তে পারে, ওই গলিত অবস্থায় যাই পড়বে সব তো মেটালের মধ্যে ঢুকে যাবে। তো ওইটা থেকে প্রোটেকশন দেওয়ার কারণেই, বিশেষ করে অক্সিজেন, মূল ঘটনা হচ্ছে এখানে অক্সিজেন থেকে যাতে রিয়াকশন না করে সেই জন্যই স্লাগটা দেয়া হয়। আচ্ছা, এই দেখেন এইখানেই সেই বিষয়টা বলা হয়েছে যে ডিউরিং দ্য ফিউশন ওয়েল্ডিং এই মল্টেন মেটালে হিউজ হিট জেনারেট হয় এবং এই অক্সিডাইজেশন ঘটে ঘটে যেতে পারে, অর্থাৎ জারণ ঘটে যেতে পারে। তাই এইখানে একটা প্রোটেক্টিং শিল্ড দেয়, সেটা ফ্লাক্স আকারেও দিতে পারেন, মেথড হচ্ছে ফ্লাক্স আকারেও দিতে পারেন। এই যে যেমনটা এখানে দেখলাম যে ওই কোটিংটা গলে ওয়েল্ড ফ্লাক্স তৈরি করলো বা ওয়েল্ড শিল্ড তৈরি করলো, আর ইনার্ট গ্যাস বা আপনার আর্গন অথবা ওই যে নিয়ন, এইগুলো আর্গন ব্যবহার করা হয় অনেক বেশি পরিমাণে, আর্গন দিয়ে আপনি ওইখানে ওই সময় আর্গন সাপ্লাই করবেন যাতে অক্সিজেন ওইখানে আসতে না পারে। আর আর্গন তো ইনার্ট গ্যাস, ও তো আর রিয়াকশন করে না। আর এটা হলো ভ্যাকিউম, অর্থাৎ একদম বায়ুশূন্য স্থানে আপনি ওয়েল্ডিং করবেন, তাহলে তো আর ভয়ই নাই কোনো অক্সিডাইজেশন হওয়ার। তো এইভাবে আপনি এই ওয়েল্ডিংটাকে প্রোটেক্ট করতে পারেন এনভায়রনমেন্ট থেকে। ওয়েল্ড ফ্লাক্স হিসেবে কি কি জিনিসগুলো ব্যবহার হয়, এই যে প্রথমটা যেটা দেখলাম ওয়েল্ড ফ্লাক্স, এই ওয়েল্ড ফ্লাক্স হিসেবে কি কি জিনিস ব্যবহার হয় সাধারণত? সাধারণত এই যে সিলিকন ডাইঅক্সাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড, তারপরে এই ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড বেশ ভালো পরিমাণেই ব্যবহার, অর্থাৎ এই কোটিংটা তৈরি হয় এই যে এই জিনিসগুলো দিয়ে। আচ্ছা, এইটা যখন মানে ওইটা যখন গলে যায়, ওই কোটিংটা যখন গলে যায়, শুধু গলে না কিন্তু কিছু অংশ আবার কিন্তু বাষ্প হয়ে যায়, হয়ে ওইখানে গ্যাসিয়াস যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে, যার কারণে ওইখানে অক্সিজেন ঢুকতে পারে না। আর এটা যে কথাগুলো বললাম আর কি, এই সেই কথাগুলো এখানে রয়েছে, একটুখানি পড়বেন। এবং আরো একটা জিনিস কাজে, সেটা হচ্ছে যে নতুন অ্যালয়িং ম্যাটেরিয়াল ওইখানে সৃষ্টি করতে দেয় না। কারণ যদি আপনি ওপেন অ্যাটমসফিয়ারে রাখেন, তখন ওইখানে নাইট্রোজেন আছে, অন্য অন্য গ্যাস আছে, তাদের মানে প্রভাবে হয়তো বা অনেক সময় নতুন সংকর ধাতু বা অ্যালয় ওখানে ফর্ম হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখন দেখি ইনার্ট গ্যাস হিসাবে ওইখানে কি ইউজ হয়, যেমন আর্গন, হিলিয়াম, যেগুলো বললাম এগুলো ব্যবহার হয়। আচ্ছা, এই এই জিনিসটা মূলত ইউজ হয় এই যে এই দুইটা আপনার মিগ এবং টিক, মেটাল ইনার্ট গ্যাস এবং টাংস্টেন ইনার্ট গ্যাস, এই দুইটাই তৈরি আপনার ইনার্ট গ্যাসের ব্যবহারটা শিল্ড হিসাবে ব্যবহার করা হয়, অক্সিডাইজেশন শিল্ড হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখেন ভ্যাকুয়ামের ক্ষেত্রে তো আমি বললাম যে একদম আপনি ভ্যাকুয়াম, এক্ষেত্রে কি হয় যে খুব হাই কোয়ালিটি ওয়েল্ড তৈরি হয়, কিন্তু এটা কিন্তু করাটা একটু ডিফিকাল্ট। যেমন ইলেকট্রন বিম ওয়েল্ডিং, ইলেকট্রন বিম ওয়েল্ডিং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, আগামী সেমিস্টারে যে পড়বেন। ইলেকট্রন বিম ওয়েল্ডিং এ কিন্তু এই ভ্যাকুয়ামের মধ্যেই করতে হয়, অর্থাৎ এখানে খুব সূক্ষ্ম জিনিসের উপর ওয়েল্ডিং করা হয়, একদম পুরো বায়ুশূন্য স্থানে ইলেকট্রন বিম আসে, ইলেকট্রন বিম দিয়ে ওয়েল্ডিংটা হয়ে যায়। লেজার বিমও ভ্যাকুয়ামে করতে পারলে ভালো হয়, বাট লেজার বিম ওয়েল্ডিং খোলা বাতাসেই মানুষ করে বাংলাদেশে, বা অন্য অন্য দেশেও করে, এর খুব ঝামেলা হয় না। তারপরে আহ এই যে বিভি- যাই হোক, এই যে নিউক্লিয়ার বা স্পেশাল মেটাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা হয়, কেন যেখানে আপনি খুব মানে সেনসিটিভ বা সফিস্টিকেটেড যে পার্টস গুলা, সেগুলোর ক্ষেত্রে আপনাকে ততটাই কেয়ার করার প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে আসি ফিউশন ওয়েল্ডিং এর যে টাইপ গুলা, এই টাইপ আমি অলরেডি পড়ানো হয়ে গেছে, ওই যে আমি ক্লাসিফিকেশনে সময় দেখালাম যে মেটাল ইনার্ট গ্যাস, শিল্ডেড মেটাল, আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, এই যে আমি যেটা দেখালাম SMA ডাব্লু, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, এটা কোনটা আপনারা কি কেউ দেখেছেন? একটু রেসপন্স করেন, একটু রেসপন্স করবেন কাইন্ডলি। এই যে স্যার শিল্ডেড প্রথমে ছিল। নিচে তিনটা একসাথে দেখছিলাম স্যার। আর শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং দেখেননি? জি স্যার, তিনটা একসাথে ছিল না। আচ্ছা আচ্ছা, ওই শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং যেটা আপনারা স্টিক ওয়েল্ডিং যেটা করেন, এই যে যেটা করেছেন,
হাতে, ওটাই কিন্তু শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। তো এই অক্সিঅ্যাসিটিলিন বা এই যে ওয়েল্ডিং টর্চের মাধ্যমে আমরা যেভাবে ওয়েল্ডিং করি, এটা খুবই কমন। আমি আর যাচ্ছি না অ্যাসিটিলিন গ্যাসটা অক্সিজেনের সাথে মিক্স করে হাই স্পিডে স্প্রে করে সেখানে আমরা ফ্লেম সৃষ্টি করি এবং সেটা ওই হিটটার কাজে লাগাই ওয়েল্ডিং করি। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং যেটা বললাম, এটা কিন্তু অবশ্যই ডিসি সাপ্লাইয়ে করা করা হয় সাধারণত। এসি তো করা সম্ভব, তবে আমাদের যে মেশিনটা আছে এটা কিন্তু ডিসি সাপ্লাই করে। আমি এসি সাপ্লাই আমার মানে প্র্যাকটিক্যালি দেখি নাই, তবে এসি সাপ্লাই মনে হয় করা যায়। আমি একদম অ্যাকুরেটলি বলতেছি না কোথাও করে কিনা, তবে আমি যে কয়টা জায়গায় দেখেছি, আমি সবই ডিসি সাপ্লাই করতে দেখেছি। তো এই ডিসি সাপ্লাই স্যার বলেন। স্যার মানে এই ডিসি সাপ্লাই স্যার করে, কিন্তু এই জায়গায় তো স্যার মানে কিভাবে কাজটা করে? ভোল্টেজ বেশি থাকে না অ্যাম্পিয়ার বেশি থাকে, মানে শক করে না কোনো সময়? কই শক করে না? শোনেন, ডিসি ভোল্ট কিন্তু খুব খারাপ। আপনারা যে মনে করেন যে এসি জি এসিতে স্যার। এসিতে কিন্তু শক করে আপনারা ঝাড়া মেরে ফেলাই দেয়, কিন্তু জি ডিসিতে স্যার, যদি এটাই আপনার বলতেছিলাম স্যার, মানে ডিসিতে আপনার একদম পুরো কয়লা বানাই দিবে। ডিসিতে জি স্যার, একদম মানে কয়লা বানাই প্রসেসটা দিবে। কিভাবে কাজ করে যে শক করে না আর কি? ওই দেখি যে ওয়েল্ডিং এর যে ইয়ের উপরে যে পা আর কি, মানে যে গ্রিল টিল একটা বানাইলে একটা পারে। এরকম এরকম সবুজ রঙের একটা এরকম একটা বক্স দেখেছেন না? ওই হ্যাঁ হ্যাঁ বক্সটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ওটা ওটা এসি সাপ্লাইটারে নেয়। ট্রান্সফরমার। হ্যাঁ, এসি সাপ্লাইটারে নেয়, ডিসি সাপ্লাই বানায়। এখানে জি ভোল্টেজ স্যার। ভোল্টেজ বেশি থাকে, ভোল্টেজ অবশ্যই বেশি থাকে। ভোল্টেজ বেশি না থাকলে তো আপনার ওটা ইয়ে হবে না। আর অ্যাম্পিয়ারও কিছুটা বেশি থাকে। উম, অ্যাম্পিয়ারও আপনার মানে ডিসি কারেন্টের কিন্তু অ্যাম্পিয়ার ওইভাবে বেশি থাকে না। ভোল্টেজ যেহেতু বেশি থাকে, আপনার অ্যাম্পিয়ার কিন্তু কম থাকে। অ্যাম্পিয়ার বলতে হচ্ছে কারেন্ট সাপ্লাই, আই আই কম থাকে, ভি থাকে বেশি। কিন্তু ওই ক্ষেত্রে ওই এ এ এ- এ অর্থাৎ অ্যাম্পিয়ার মানে আপনার আয়ের ভ্যালু মোটামুটি ভালোই থাকে। তা না হলে তো ওয়েল্ড হবে না। কারণ ওইখানে কাজটা তো করবে তো ওই যে আপনার কারেন্টটা যদি পাস না হয়, তাহলে হিটটা জেনারেট হবে কি করে? আমার কথা বুঝতেছেন? তো ওইটার একটা ওই অপটিমাইজেশনটা করার জন্য ওই আমি মেশিনটা ওই মেশিনের কাজটাই হচ্ছে যা- জি স্যার, ওয়েল্ডিং দোকান ওরা তো তেমন একটা সেফটি ওয়েফটি কিছু ইউজ করে না, তবু মানে আচ্ছা, এখন যেটা করে না এটা তো আমরা জানি, কিন্তু করা উচিত, করা উচিত। করে না। বাংলাদেশে আসলে সেফটির অবস্থা আসলেই খুব খারাপ, এটা আমিও জানি। তো প্রসেস তো আপনারা সবাই দেখেছেন, এই প্রসেসে আমি ডিটেলস দেওয়া যাচ্ছি না। যে এই যে একটা পার্টের সাথে একটা তারের কানেকশন দেয়, আর ওই ইলেকট্রোডের সাথে একটা কানেকশন দেয়, দিয়ে দুইটা যখন কন্ট্যাক্টে আসে তখন এখানে হিট জেনারেট হয় এবং ওই ওই হিটটা ইউজ করে ওয়েল্ডিংটা সম্পন্ন হয়। বলেন, কে কি বলতে চাচ্ছেন বলেন দ্রুত। কেউ কিছু বলবেন? আচ্ছা, না বললে সামনে যাই। দেখেন, এই যে ইরানকে, আচ্ছা এই জিনিসটা একটু শুনি, সামনের দিকে যাই। দেখেন, ফর ম্যাটেরিয়াল সাচ অ্যালুমিনিয়াম বা টাইটানিয়ামের জন্য এই এটা খুব দ্রুত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এই জন্য সেক্ষেত্রে ইনার্ট গ্যাসটা শিল্ডিং হিসেবে ব্যবহার করাটা বেটার। যারা যারা অধিক সক্রিয় ধাতু, তাদের ক্ষেত্রে ইনার্ট গ্যাস ব্যবহার করাটাই বেটার। কারণ এই ক্ষেত্রে আছে মেটাল ইনার্ট গ্যাস। মেটাল ইনার্ট গ্যাস কি জিনিস? যে এই যে ইলেকট্রোডটা মাঝখানে দেখেন, মাঝখানে এটা হচ্ছে একটা ইলেকট্রোড। এই ইলেকট্রোডটা, এইখানেও ইলেকট্রোড কিন্তু ক্ষয় হবে। এটা জিনিসটা মাথায় নিয়েন, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। এখানেও কিন্তু ইলেকট্রোডটা ক্ষয় হবে। ইলেকট্রোডের সাথে একটা কারেন্টের একটা প্লাস অথবা মাইনাস থাকবে। আর এই যে পাওয়ার সোর্স থেকে এই দেখেন, একটা তারের সাথে আরেকটা তার আছে এই বেস মেটালের সাথে। যখন কন্ট্যাক্টটা আসবে তখন এটা গলে যাবে, গলে যেয়ে ওয়েল্ডিংটা সম্পন্ন হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে ভিতরের যে দেখেন, এইখানে একটা ফাঁকা জায়গা, এইখানে একটা নজল, এই যে নজল দিয়ে সব সময় অনবরত অনবরত ওই ইনার্ট গ্যাস আর্গন মানে সাপ্লাই করা হবে। আর্গন একটা নির্দিষ্ট গতিতে স্প্রে হতে থাকবে, যাতে এর আশেপাশে, এই ওয়েল পুলের আশেপাশে অক্সিজেন ঘেঁষতে না পারে। পরিষ্কার? যদি পরিষ্কার হয় সামনে যাবো, এটা নিয়ে সারা দেন। জি স্যার। তো এইবার দেখেন, এই মেটাল ইনার্ট গ্যাসের আরো ডিটেলস। এই যে এইখানে ছিল আপনার মাইনাস, এইটা ছিল প্লাস। জাস্ট এটা যখন কন্ট্যাক্টে আসে
বা একটা সাফিসিয়েন্ট দূরত্বে আসে, তখন এটা গলে যায়, হিট জেনারেট হয়, সেটা দিয়ে আমরা ওয়েল্ডিংটা করি। কারণ ওয়েল্ডের পজিশন এর আগে, আচ্ছা এর এর আগে এখানে টিকটা একটু বলে নেই। টাংস্টেন ইনাট গার্ড এখানে আছে কিনা আমি জানি না। টাংস্টেন ইনাট গার্ড হচ্ছে টিআইজি। সেই ক্ষেত্রে এই যে ফিলার মেটাল ভিতরের যে এই যে ফিলার মেটাল না সরি, ভিতরে এই যে ইলেকট্রোড, ইলেকট্রোড কিন্তু টাংস্টেন ইনাট গ্যাসে গলে না। আমার কথাটা বুঝেন। এমআইজি মানে মেটাল ইনাট ইনাট গ্যাসে কিন্তু ওই যে ফিলার মেটালটা গলে যায়, মানে ওই যে ইলেকট্রোডটা গলে যায়। কিন্তু টাংস্টেন ইনাট গ্যাসে এটা থাকে টাংস্টেনের, এটা থাকে টাংস্টেনের, এই ইলেকট্রোডটা থাকে টাংস্টেনের, এবং সেটা কিন্তু গলে না। কথা বুঝতেছেন? কথা বুঝেছেন? জি স্যার। এই টিগ ওয়েল্ডিং কি কোথাও দেখেছেন করতে? জি স্যার, বুঝতে পারছি। কোথাও দেখেছেন করতে? লেজার দিয়ে স্যার কাজ করে, মানে লেজারের মতো আর কি দিয়ে কাজ না, করতে টিক দেখছি, টিক ওই এরকমই দেখতে। দুইটা শীট লাগায় আর কি। হ্যাঁ, শীট লাগায়, কিন্তু কোথায় দেখেছেন বলেন? দেখেছেন, সবাই দেখেছে। আহ, আমি ওই বলি শুনেন, আমি বলতেছি শোনেন, শোনেন মানে রিলেট করতে পারেন কিনা দেখেন। আপনারা যে সিঁড়ি দিয়ে ওঠেন আর নামেন, সিঁড়ির যে রেলিং গুলো ওইগুলা কি ম্যাটেরিয়ালের? স্টিল স্যার। স্টেনলেস স্টিল। স্টিলের। স্টিলের? আপনারা মেটালজি পড়তেছেন না? মেটালজি তো পড়ে ফেলে, পড়েছেন না নাকি? জি স্যার। না ওটা স্যার, মেটালজি এখনো আসে না স্যার, টপিক টপিক আসে না ও স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো টপিক আসে নাই, যাই হোক। ওটা হচ্ছে এসএস, এসএস এর নাম শুনেননি? সে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলের, স্টেনলেস স্টিল। স্টেনলেস জি স্টিলের। স্যার, এটা বলতেছি। ওইটার যে ওয়েল্ডিং গুলা, ওইটা কোন মেশিনে করেছে ভাই? ওইটা টিকে করে। সবাই দেখেছেন টিক ওয়েল্ডিং, সবাই জি স্যার, দেখে। এরপর। জি স্যার। ওটা কিন্তু টিকেই করে। যাই হোক, অনেক সময় বাংলাদেশে আবার, যাই হোক বলি, এটা হলে বলা উচিত না, বা বাংলাদেশে অনেকে কি করে, এই ইনাট গ্যাস দেয় না, টিক ইউজ করে ঠিকই, কিন্তু ইনাট গ্যাস সাপ্লাই করে না, এরকম আমি দেখেছি দু এক জায়গায়। মানে আসলে তাদের পারপাস লাগে না, মানে তাদের ওইখানকে অত সূক্ষ্ম কাজ তার প্রয়োজন নাই, সো তারা এমনিতে করে দিয়ে যাচ্ছে। কেন? মানে তাদের যে পারপাস, তার জন্য আমার অত প্রিসিশন দরকার নাই। মানে সামান্য অক্সিডাইজেশন হইলেও কিছু যায় আসে না তাদের, কেন কাজ মানে তাদের দরকারই অতটুকু। যাই হোক, এখন দেখি ওয়েল্ড পজিশনটা যেমন ফ্ল্যাট হইতে পারে, হরাইজন্টাল হইতে পারে, ভার্টিক্যাল হইতে পারে। উপরে যেমন জাহাজের নিচে দাঁড়ায় যদি আপনি উপরে ওয়েল্ডিং করেন, ওভারহেড হতে পারে। এগুলো খুবই আহ, মানে ইজি বিষয়, এগুলো দেখতে না। ওয়েল্ডিং এর যে ডিফেক্ট গুলো, এটা গুরুত্বপূর্ণ দেখেন। আনকাট বা ওভারল্যাপস, দেখেন এক জায়গায় পড়েছে, এইখানে বেশি পড়ে গেছে, এখানে ওয়েল্ড মানে দ্রুত টান দিয়েছে, এখানে আসেই নাই। আবার এইখানে অতিরিক্ত এক জায়গায় অনেকক্ষণ ধরে ওয়েল্ডিং করেছে, করার পরে এই ওভারল্যাপের সৃষ্টি হয়েছে। এই ডিফেক্ট গুলো আপনার কাটানোর জন্যই ওই যে এক্সপার্টের দরকার হয়। তারপর দেখি গ্রেন গ্রোথ। দেখেন, যেহেতু এই দুইটা মেটাল পার্টের মধ্যে একটা জায়গায় হিট দিচ্ছেন আপনি, তাহলে এর এই পাশের যে টেম্পারেচার, এই পাশের যে টেম্পারেচার, আর এর মাঝখানে যেখানে ওয়েল্ডিং হচ্ছে সেখানকার যে টেম্পারেচার, এটা কিন্তু এক না। এই যেহেতু এক না, এই মানে এর কারণে আপনার ভিতরের গ্রেন স্ট্রাকচারে চেঞ্জ আসতে পারে, এবং আনইউনিফর্ম বা আপনার মানে এটা হচ্ছে আনইভেন এই গ্রেন স্ট্রাকচার দেখা দিতে পারে। এটা প্রিহিটিং অ্যান্ড কুলিং মেথড উইল এফেক্ট দ্য ব্রিটেলনেস অফ দ্য মেটাল ইন দিস রিজিয়ন। যেহেতু আপনার এখানে হিটিং এবং কুলিং হচ্ছে, তো এই যে আপনার মেটাল যদি পড়লে আরো ক্লিয়ার হবে। তো মেটালের যে প্রপার্টি, ব্রিটেলনেস, হার্ডনেস, এগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়। তারপরে ব্লো হোলস, এটা ওই যে কাস্টিং এর ক্ষেত্রেও যেমন পড়েছেন, ওইরকম ধরনের ক্যাভিটি ভিতরে তৈরি হয়ে যেতে পারে, যদি সঠিকভাবে শিল্ডিং আপনি না করতে পারেন। মানে গলিত অবস্থায় এখানে যদি কোনো ফিউম তৈরি হয়, ওটার ভিতরে ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনক্লুশন, কোনো অপদ্রব্য অপদ্রব্য দেখা যাচ্ছে, ধুলা বালি, একটা খোয়া, একটা পাথরের কুচি এসে পড়লো, এই ইনক্লুশন যদি পড়ে, ইম্পিউরিটিজ এটা যদি এখানে পড়ে, সেখানে কিন্তু এটাও কিন্তু এক ধরনের একটা ডিফেক্ট। তারপর সেগ্রিগেশন, তো সেগ্রিগেশন ঘটতে পারে, পোরোসিটি ঘটতে পারে। পোরোসিটি এগুলো সবই কিন্তু আমরা ওই যে কাস্টিং এর যে ডিফেক্ট, পোরোসিটি সেম টাইপেরই পোরোসিটি এখানেও দেখা যাইতে পারে ওই যে ওয়েল্ডিং রিজিয়ন। রেসিডুয়াল স্ট্রেস, আপনার এর আগের ফর্মিং পড়ানোর সময় খুব ভালো করেই পড়াইছি, যে রেসিডুয়াল স্ট্রেস কি জিনিস মনে আছে নাকি নাই?
যদি না থাকে ওইখান থেকে দেখেন, তো রেসিডুয়াল স্ট্রেস থেকে যেতে পারে। র্যাপিড হিটিং এবং কুলিং এর ক্ষেত্রে থার্মাল স্ট্রেস, দেখা যাচ্ছে খুব দ্রুত ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, এক পাশে একটুখানি সংকুচিত হতে চেয়েছিল কিন্তু পারতেছে না, তখন ওই যে টানটা, ওই টানটা কিন্তু থেকে যায়। বুঝতে পেরেছেন? তো এটা প্রিভেনশনের উপায় রয়েছে, যেমন কি এস প্রিভেনশন বা অ্যালাইনমেন্ট। বিভেল ডেস মানে বিভেলিং তো আপনারা পড়েছেন। আহ, না পড়েননি এখন, আপনারা আগামী সেমিস্টারে পড়বেন, মানে একটু কাত করে দেয়া, একটু কাত করে দিয়ে বিভেল এস দিয়ে এটা এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। হিটটা আপনি কন্ট্রোল করতে পারেন, আগের থেকে 2টা মেটাল পার্টিশনই গরম গরম করে নিতে পারেন, যাতে ওই পুরাটাই গরম থাকে, যাতেই মানে আপনার ওইখানের স্ট্রেসটা যাতে মানে ডেভেলপ না করতে পারে। তারপরে হচ্ছে আপনি আহ জিক্স, যাই হোক, এই এই যে বিষয়গুলো আপনি একটু দেখবেন, একটু পিনিং, যে একটা জিনিস দেখানোর দরকার ছিল। এই যে হিট ট্রিটমেন্ট, সোক দ্য মেটাল অ্যাট আ হাই টেম্পারেচার টু রিলেটিভ স্ট্রেসেস। দেখেন, টু রিলিভ স্ট্রেসেস, আপনি যখন এই যে জানতেছেন যে আপনার রেসিডুয়াল স্ট্রেস ডেভেলপ হয়েছে ভিতরে, তখন আপনি কি করবেন? তখন ওইটারে একটা নির্দিষ্ট হিট ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে, হিট ট্রিটমেন্ট আপনারা পড়বেন মেটালজিতে, তো হিট ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে যে মধ্য দিয়ে ওরা নিয়ে যে ওরা একটা স্টেবিলাইজ পজিশনে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কিন্তু অনেক সময় করা হয়, এটা এটা খুব কমন সলিউশন। এখন দেখেন জয়েন্ট কি কি রয়েছে, জয়েন্ট মনে হয় আপনারা আগেও খুব মানে ওয়ার্কশপ প্র্যাকটিসে দেখে থাকতে পারেন, তাও একটু দেখেন। বাট জয়েন্ট, কারণ এই দুইটা আমার মেটালের পার্ট, আমি এইভাবে জয়েন করবো মুখোমুখি, এটার আমি বলছি বাট জয়েন্ট। তারপর একটা বলছে ল্যাপ জয়েন্ট, একটার একটার উপরে এই যে এইভাবে জয়েন করবো, দেখেন সেটারও বলতেছি ল্যাপ জয়েন্ট। বাট জয়েন্ট গেল, ল্যাপ জয়েন্ট গেল। আরেকটা হচ্ছে যে কর্নার বরাবর জয়েন করবো, এই যে এইভাবে এইভাবে কর্নার বরাবর জয়েন করবো, এটাকে বলতেছি আমরা কর্নার জয়েন্ট। আরেকটা হচ্ছে ফিলিট জয়েন্ট, এই আমরা এই যে যে কোনো একটা এরে এক পাশ দিয়ে দুই পাশে এরকম মানে এক পাশে ফিল করে দিবে, ফিলিট জয়েন্ট। আচ্ছা, এরপর আছে স্টাফ জয়েন্ট, মানে দুইটার উপরে যদি আরেকটা পার্টসের সহযোগিতা নিয়ে যদি আমি ওয়েল্ডিংটা করি, বলতেছি স্টাফ জয়েন্ট। ওয়েল্ডিং এর সিম্বল এইখানে ডিটেলসে নাই, আমি ক্লাস আরো ডিটেলসে দেখাবো, ওয়েল্ডিং এর সিম্বল নিয়ে একদম ডিটেলসে ক্লাস করাবো, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নাই। ওইটা এই অনলাইনে হবে না, ওইটা ক্লাস ছাড়া হবে না। আচ্ছা, তারপরে ওয়েল্ডিং সিম্বল, এটা আমি ক্লাসে এই জিনিসগুলো ক্লাসে ডিটেলসে দেখাই দিব না, এই ওয়েল্ডিং সিম্বলের মধ্যে কাহিনী আছে আর কি। এই ওয়েল্ডিং সিম্বল কিন্তু গুরুত্বপূর্ণ লাগে, ভাইবা টাইবাতে আসে। ওয়েল্ডিং ওয়েল্ডিং তাহলে স্যার অনলাইনে নিলে ভালো হতো স্যার, পরবর্তীতে স্যার আবার আমরা ভিডিও গুলা রিভিউ করতে পারতাম। এই জিনিস অনলাইনে ভাই শেখা, মানে যেমন ম্যাথমেটিক্যাল জিনিস যেমন অনলাইনে হয় না, এই জিনিসটার কাহিনী আছে কিছু, এই জিনিসটা অনলাইনে আসলে দেখানোটা ঠিক হবে না, কিছু জিনিস আসলে লং টাইম অনলাইনে। হলে স্যার ভুলে যায় স্যার। হ্যাঁ বলেন। মানে কিছুদিন সময় গেলে পর আবার ভুলে যায় স্যার। না না, কিন্তু সময় গেলে ভুললেও এটা আপনার সামনাসামনি করতে হবে, কিন্তু এটা লিখতে হবে, তো এটা তো আঁকাইতে হবে, মানে সিম্বল গুলো কোনটার ক্ষেত্রে কিভাবে আপনি দিবেন, এর জি স্যার, বোর্ডে করলে ভালো হয়। ইউনিভার্সাল রুল আছে, এটা বোর্ডে ছাড়া হবে না, এটা বোর্ডে দেখাই দিব না। জি স্যার। এখানে যেটা আছে সেটা তো আপনি স্লাইডে রয়েছে, আপনি একটু দেখেন, স্লাইডে যেটা রয়েছে এটা তো আমি দেখাই দেওয়ার পরে আপনি স্লাইড থেকে দেখেন, আরো বেটার বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন এই যে ফিউশন ওয়েল্ডিং এর যে বিভিন্ন এটা আরেকটা শীট স্যার, আরেকটা এই ওইটার সাথে স্যারের এই আরেকটা অ্যাড করা, যেমন একটা ছিল কনজিউমেবল ইলেকট্রোড, অর্থাৎ ইলেকট্রোড যেখানে ক্ষয় হয়ে যাবে, সেটা বলতেছি আমরা এই যে একটা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং আপনারা করেছেন, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, সাবমার্জড মেটাল আর্ক ওয়েল্ডিং, এই প্রত্যেকটা আপনাদের কাজ হচ্ছে একটুখানি ভিডিও, প্রত্যেকটা এই প্রত্যেকটা নাম ধরে ধরে সার্চ দেবেন, প্রত্যেকটা নাম ধরে ধরে, যেমন হাই এনার্জি বিম, যেমন ইলেকট্রন বিম, লেজার বিম ওয়েল্ডিং, এগুলো একটা একটা করে সার্চ দেবেন, একটা করে এরকম শর্টস দেখবেন, 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা করে ভিডিও দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কোনটা কি। এটা হচ্ছে হোমওয়ার্ক, প্রত্যেক টাইপের ওয়েল্ডিং এর একটা করে ভিডিও দেখা। আচ্ছা, এই যে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং যেটা আপনারা করেছেন, এই যে ইলেকট্রোড দেখেন, এই যে এখানে ইলেকট্রোড
গলে যাচ্ছে এবং ইলেকট্রোডের উপরের যে কোটিংটা সেটাও গলে এই যে উপরে এইখানে জমা হচ্ছে, যেটা মানে বাইরের অক্সিজেন থেকে এই ওয়েল্ডেড মেটালটা একটা প্রোটেকশন দিচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে মূল প্রসেস। আচ্ছা, এইখানের আপনার এই যে এসিডিসির যে পোলারিটিটা দেখানো হয়েছে, দেখবেন যে একটা প্লাস একটা মাইনাস, জাস্ট এই বিদ্যুৎ পাস হইলে যে মেটালের যে রেজিস্ট্যান্সের কারণে এটা হিট জেনারেট হয়, ওই হিটটা কাজে লাগায়ে আমরা এই ওয়েল্ডিংটা সম্পন্ন করতেছি। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেমন একটা আছে যে মেটাল ইনার্ট গ্যাস, যেটা আমি দেখালাম যে ডিসি সাপ্লাই, এই যে নজল, এই নজল দিয়ে সার্বক্ষণিক ওই যে আর্গন গ্যাস আমরা মানে পাস করাবো। এবং এই যে এই ইলেকট্রোডটা হবে কিন্তু কনজিউমেবল ইলেকট্রোড, এই দেখেন এখানে রয়েছে কনজিউমেবল ইলেকট্রোড। এই কনজিউমেবল ইলেকট্রোড অর্থাৎ ওই ভিতরের ইলেকট্রোডটা কিন্তু গলে যাবে, অর্থাৎ ফিলার মেটাল হিসেবে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই যে জেনি বলতেছিলেন যে ডিসি, এটা ডিসি দিলে হিটটা বেশি হয়, এই যে হটেস্ট আর্ক। এবং এসি কিন্তু আনস্টেবল, না এসি কারেন্ট আপনারা যে সেকেন্ড ইয়ারে বা অন টু তে পড়েছেন, যে এসি সিগন্যাল কিন্তু চেঞ্জ করে, ওইটা কিন্তু এই যে ইমাজিনারি নাম্বার আপনারা পড়েছেন না আই, ওই ইমাজিনারি নাম্বারের সিস্টেমে কিন্তু চলে। জি স্যার। সাইনের মতো স্যার, সাইন মতো স্যার, সাইনের সাইন, গ্রাফের মতো। হ্যাঁ সাইনের গ্রাফ সবসময় নাও হতে পারে। সাইন ওয়েভটা হচ্ছে বেস্ট। পিওর সাইন ওয়েভ যদি হয় তাহলে ইলেকট্রিক্যাল মেশিন গুলা খুব ভালো সার্ভিস দেয় এবং দীর্ঘদিন ধরে ভালো থাকে। কিন্তু যদি পিওর সাইন ওয়েভ যখন না হয় তখন ওই মানে মেশিনের প্রবলেম দেখা দেয়। তো সাইন ওয়েভ অনেক সময় নাও হতে পারে, কিন্তু ওই যে আপনি ঠিকই বলেছেন যে অনেকটা সাইনের কার্ভের মতো দেখতে লাগে আমাদের। তো যাই হোক, এটা হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস। তারপর হচ্ছে যে সাবমার্সড ওয়েল্ডিং। দেখেন আমি যে এতক্ষণ যে বললাম যে এই যে ফ্লাক্স অ্যাড করা হয়, আমরা অক্সিজেনের থেকে তাকে ওই যে ওয়েল্ডিং এর যে জায়গাটা আমরা সুরক্ষিত করতে চাই। তো আমরা যদি এরকম করি যে আগে আগে আমরা ওই যে দুইটা পার্ট জয়েন করব, তার উপরের ওই জায়গাটা আমরা যে ওই শিল্ডিং মানে মেটাল মানে শিল্ডিং ম্যাটেরিয়াল যেটা হচ্ছে অক্সিজেনের সংস্পর্শে আসতে দিবে না, সেটা দিয়ে ভর্তি করে দিব, দিয়ে তার তলা দিয়ে আমরা ওয়েল্ডিং করব। তাহলে তো আর অক্সিজেন আসার কোনো জায়গাই পাইলো না। কথা বুঝতেছেন? তো এই যে এই যে চিত্রটা একটু দেখবেন, এখানে যে এই যে পাইপ দিয়ে ওরা এই যে এই ফ্লাক্স ম্যাটেরিয়াল বা থার্মাল ইনসুলেটর, যেটা সেই ইনসুলেটরটা মানে এখানে আগে ঢেলে দিচ্ছে, আর এই যে এইখানটাই ভিতরে ওর ভিতরে ঢুকে ও ওয়েল্ডিং ওই অটোমেটিক ওয়েল্ডিং করতে করতে আসতেছে। এখানেও কিন্তু কনজিউমেবল ওয়্যার ইলেকট্রোড ব্যবহার করা হয় এবং দাঁড়ান কনজিউমেবল ওয়্যার ইলেকট্রোড ব্যবহার করা হয় এবং শিল্ডিং প্রোভাইডেড বাই ফ্লাক্স গ্রানুলিস, মানে এই যে গুঁড়া গুঁড়া যে গ্রানুলি গুলা আগাম ছড়াই দেওয়া হয় যাতে অক্সিজেনের সংস্পর্শ আসতেই না পারে। আচ্ছা, এর আরেকটা সুবিধা হচ্ছে যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ওইখান থেকে কোনো রেডিয়েশন হয় না, তাহলে তাতে আপনার ওয়েল্ডারের রিস্কও কম থাকে এবং আপনার যে ফিউম এটা জেনারেট হয় না, অর্থাৎ যে ধোঁয়া ওড়ে এই ধোঁয়াটা মানুষের নাকে যায়, এটা আর যায় না। এবং ওয়েল্ডের যে কোয়ালিটি, যেহেতু এখানে অক্সিজেন টোটালি আসতে পারতেছে না, ওয়েল্ডের কোয়ালিটিও খুব ভালো হয়। কিন্তু এটা আবার ব্যয়বহুল একই সাথে, একটু ভালো সেট আপ লাগে এবং উন্নত মেশিনারিজ লাগে। এরপর আসে এই যে টাংস্টেন ইনার্ট গ্যাস, যেটা দিয়ে আপনার এই যে এসএস পাইপ দিয়ে আপনার এই যে রেলিং তৈরি করে, বা এসএস পাইপ দুইটা এসএস পাইপের জয়েন্টে খুব কমনলি আমরা সামনের মাথায় দেখতে পাই। এখানে কিন্তু নন কনজিউমেবল ইলেকট্রোড, আগেই বলেছি যে ওই ইলেকট্রোডটা কিন্তু গলে না, অর্থাৎ এখানে কিন্তু ফিলার মেটাল অ্যাড হয় না। আচ্ছা, অ্যাড হতে পারে, যদি অ্যাড হয় সেটা কি, আমরা বাইরে থেকে সাপ্লাই দিব, অর্থাৎ ইলেকট্রোড নিজে গলবে না। আমরা যদি বাইরে থেকে কোনো তার এনে এখানে মানে গলাই দিই, বা বাইরে থেকে একটা রড এনে এখানে গলাই দিই, সেটা সম্ভব। কিন্তু আমরা ওই ইলেকট্রোডটা গলে না। এখানেও শিল্ডিং হিসেবে আমরা কি ইউজ করি অক্সিজেন থেকে বাঁচাইতে? আমরা আর্গন ব্যবহার করি। এবং এটা আপনার অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং টাইটানিয়াম, অর্থাৎ অধিক সক্রিয় যে ধাতুগুলা, সেই ধাতুগুলার ক্ষেত্রে এই ওয়েল্ডিংটা খুবই জনপ্রিয়। এবং বিশেষ করে শিপ বিল্ডিং অথবা আপনার আহ এয়ারক্রাফটের দেখবেন যে এই যে প্লেনের দেখবেন উঠে দেখবেন যে এই জানলা দিয়ে কেউ যদি তাকান দেখবেন যে এখানে এই যে এই পাখাই দেখবেন যে ওয়েল্ডিং রয়েছে। ওই ওয়েল্ডিং গুলা কিন্তু এই টিক এবং মিগ খুব বেশি পরিমাণে ইউজ করে। টিক খুব ইউজ হয় এই যে আপনার শিপ বিল্ডিং এবং এয়ারক্রাফট বিল্ডিং।
আচ্ছা, লেজার ওয়েল্ডিং, এগুলো আপনারা সবাই আধুনিক মানুষ, আপনারা সবাই দেখেছেন যে লেজার বিম ইউজ করে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আপনার জায়গা ঝালাই করা হয়। কারণ সব একদম অতি সূক্ষ্ম যদি হয় তাহলে মানুষের পক্ষে কিন্তু এটা ম্যানুয়ালি করা সম্ভব না, তখন ওই যে লেজার ইউজ করতে হয়। আবার অনেক জায়গায় খুব মানে মানে খুব ফাইন আপনার ওয়েল্ডিং তৈরি করা লাগে, ফাইন সারফেস তৈরি করা লাগে, একদম অ্যাকুরেট হওয়া লাগে। এই এত প্রিসাইজ কাজ করার জন্য আমাদের কিন্তু এই ধরনের অ্যাডভান্সড ওয়েল্ডিং মেশিন লাগে। তো লেজার বিম, আপনার এই যে CO2 লেজার, এটা খুব কমন। আর এইখানে দেখেন যে এই যে ওয়েলের অ্যাপ্লিকেশন গুলো দেখুন, যে ফাইন ওয়্যার্স, জুয়েলারি, জুয়েলারি মানে হচ্ছে আপনার যে গহনা শিল্পে এটা ব্যবহৃত হয়, এবং মেডিকেল ডিভাইস, দেখেন আদার মেডিকেল, যেমন হার্টের পেসমেকার, এখানে এই লেজার ওয়েল্ডিং না। আচ্ছা, তারপরে আসি ফ্রিকশন ওয়েল্ডিং। আমি এই যে ক্লাসের শুরুতেই দেখাইছিলাম সেই ছবিটা আবারও একটু দেখে নেন। ডিফিউশন ওয়েল্ডিং। আচ্ছা, ডিফিউশন ওয়েল্ডিং বলতে দেখেন যে দুইটা মেটালরে যদি আমি এই দুইটার কনসেন্ট্রেশন যদি দুই রকম হয়, আমি যদি এরকম ভাবে লাগাই দিই তাহলে এইটার মধ্যে কিছু অনুপরমাণু এর মধ্যে চলে যায়, আবার এইটার মধ্যে কিছু এর মধ্যে চলে যায়। যেমন আপনারা ওই যে ব্যাপন প্রক্রিয়া পড়েছেন বা অভিস্রাবণ পড়েছেন, ওই প্রক্রিয়ায় একটা একটার সাথে এই যাওয়ার মাধ্যমে এইভাবে লেগে যায়, এটা বলতেছি আমরা ডিফিউশন ওয়েল্ডিং। আল্ট্রাসনিক ওয়েল্ডিং, আল্ট্রাসনিক সাউন্ড, দুইটা মেটালটা এক জায়গায় রেখে যদি আমি আল্ট্রাসনিক সাউন্ড, অতি উচ্চ কম্পাঙ্কের সাউন্ড যদি দেই, তাহলে এই কম্পনে এটা কেঁপে একটা একটার মধ্যে কিছুটা কিছু মানে সামান্য মাইক্রো লেভেলে বা ন্যানো লেভেলের মধ্যে ঢুকে ঢুকে যায়, তখন এটা কিন্তু ওয়েল্ডিং হয়ে যায়। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো এই ওয়েল্ডিং গুলো একটা একটা করে একটু সার্চ দিবেন, বললাম যে একটু ভিডিও দেখতে হবে, ভিডিও দেখা ছাড়া এর ক্লিয়ার করার কোনো উপায় আমার কাছে জানা নেই। ফ্রিকশন ওয়েল্ডিং এর একটু যেহেতু সময় কম, একটু দেখবেন এই জিনিসগুলো, আমি তো বাকিগুলো বলেই দিলাম। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এইটা ওই যে আপনার এই যে গাড়ির ওই যে ঝালাই করতে খুবই, তারপর স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, এগুলো একটুখানি একটা একটা করে সার্চ দিবেন, কাইন্ডলি একটুখানি দেখবেন সবাই। এটা না দেখলে কিন্তু আমার পক্ষে মানে ইয়ে করা সম্ভব না। ক্লাসে যদি সময় পাই আমি প্রজেক্টরে দেখাবো ইনশাল্লাহ, আমার আশা আছে। আচ্ছা, এই যে ডিফিউশন ওয়েল্ডিং এর এই যেটা বললাম যে দুইটা ভিন্ন কনসেন্ট্রেশনের মেটাল যদি আপনি জোরে চাপ দেন বা একটু হিট অ্যাপ্লাই করেন, ওটা যদি এরকম রেখে দেন, তখন ওইটা ডিফিউজ হয়ে যায়, হয়ে যে একটা একটার সাথে বন্ড তৈরি করে ফেলে। এবার দেখা যাচ্ছে সোল্ডারিং আর ব্রেজিং। সোল্ডারিং, এই যে সোল্ডারিং রড, এই যে উপরে যে চিত্র, যে এই যে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি বলে, এই পিসিবির ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে রাং দিয়ে, এই যে তাতাল দিয়ে লাগান, এটাই হচ্ছে আপনার সোল্ডারিং। আর ব্রেজিং হচ্ছে আপনার যদি টুল, ওই যে টুলের ইনসার্ট যদি টুল পোস্টের সাথে লেদ মেশিনে দেখবেন যে একটা তামা দিয়ে লাগানো থাকে, তো এটা হচ্ছে। আচ্ছা, এই ব্রেজিংটা একটুখানি পরে বলতেছি, একটুখানি পরে বলতেছি। তো সোল্ডারিং ব্রেজিং গেল, এটার ডিটেলস এখানে রয়েছে, সোল্ডারিং কি, ব্রেজিং কি, এবং প্রিন্টেড সার্কিট বোর্ডে কেন এটা এত বেশি ইউজ হয়। অটোমেটেড করে মানে একদম অটোমেশনের মাধ্যমে প্রিন্টেড সার্কিট বোর্ডে দেখবেন একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা থাকে, এবং সেটার কারণেই কিন্তু আজকে আমাদের ডিভাইস গুলো এত ছোট হয়ে আসা সম্ভব হয়েছে। ডিভাইস এত ছোট কিন্তু এই পিসিবির কারণেই, এই প্রিন্টেড সার্কিট বোর্ড এত উন্নত না হইলে আজকে আমরা যে ছোট মোবাইল, ল্যাপটপ, এগুলো কিন্তু এইভাবে ব্যবহার করতে পারতাম না। ব্রেজিংটাও আপনারা একটুখানি কাইন্ডলি নিজেরা পড়েন, আমি এইটুকু অংশ একটু পরেও আবার দেখাই দিব না। ব্রেজিংটা আমি দেখি ক্লাসে আরেকবার একটু দেখাই দিব না, যেহেতু টাইম কম। আর এখানে দুইটা ম্যাথ আছে, একটুখানি কাইন্ডলি দেখেন। এখন গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসি, এই জিনিসটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ, একটুখানি খাতা কলম থাকলে লেখেন, খাতা কলম থাকলে লেখেন। ওয়েল্ডিংটা আমরা দেখেছি যে জয়েন্টে আমরা তিন ভাগ, মানে ওয়েল্ডিংটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটু লেখেন কাইন্ডলি, লিখতেছেন? কারো কাছে খাতা জি কলম থাকলে একটু স্যার। কাইন্ডলি লেখেন যে ওয়েল্ডিং তিন ভাবে ভাগ, আরেক ভাবে আরো ভাবে একটা হলো দেখেন যে হোমোজেনাস ওয়েল্ডিং, হোমোজেনাস, হেটারোজেনাস এবং অটোজেনাস। হোমোজেনাস, অটোজেনাস, হেটারোজেনাস। হোমোজেনাস কি জিনিস? হোমোজেনাস ওয়েল্ডিং হচ্ছে আপনার ফিলার ম্যাটেরিয়াল অ্যাড হয়, এবং যে দুইটা যে দুইটা ম্যাটেরিয়ালরে আমরা যোগ মানে জয়েন করি, এই দুইটা ম্যাটেরিয়ালও, যে ম্যাটেরিয়ালের দেখেন এইটাও লোহা, এটাও লোহা, ফিলার ম্যাটেরিয়ালও লোহা, এটা হলো হোমোজেনাস ওয়েল্ডিং। ফিলার ম্যাটেরিয়াল অ্যাড হয় এবং যে দুইটা পার্টটা আমরা যুক্ত করব সেই দুইটা পার্টও যে ম্যাটেরিয়ালের,
ফিলার ম্যাটেরিয়াল হলো সেই ম্যাটেরিয়ালের, এটারে বলতেছি হোমোজেনাস ওয়েল্ডিং। এই দুইটার তামা হইলে ফিলার ম্যাটেরিয়ালের তামা, এই দুইটার লোহা হইলে ফিলার ম্যাটেরিয়ালের লোহা। হেটারোজেনাস ওয়েল্ডিং হচ্ছে ফিলার ম্যাটেরিয়াল ইউজ হয় কিন্তু এটা আলাদা। এই এই দুইটা যে ম্যাটেরিয়ালের, এটা লোহা এটা লোহা, ওইটা তামা। এই ধরনের এই ব্রেজিং কিন্তু এই ধরনের একটা ওয়েল্ডিং, এটা হচ্ছে হেটারোজেনাস। আর অটোজেনাস কি, কোনো ফিলার ম্যাটেরিয়াল ইউজ হয় না। এই যে দুইটা মেটাল, এরাই গলে নিজেরা নিজেদের সাথে জোড়া লাগে, যেমন টিগের ক্ষেত্রে আমরা দেখে থাকি উইদাউট ফিলার মেটাল। আরেকবার বলি, হোমোজেনাস ফিলার মেটাল ইউজ হয়, দুইটা পার্ট যে ম্যাটেরিয়ালের, ফিলার মেটাল সেই ম্যাটেরিয়ালের। অটোজেনাসে ফিলার মেটাল ইউজই হয় না, এই দুইটা পার্টি গলে নিজেরা নিজেরা জোড়া জোড়া লাগে। আর হেটারোজেনাসে ফিলার মেটেরিয়াল ইউজ হয় কিন্তু পার্ট যা তার থেকে আলাদা। এমনও হতে পারে এই পার্ট এক ম্যাটেরিয়াল,